হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে সম্প্রতি তেলুগু ভাষায় মুক্তি পাওয়া একটি দুর্দান্ত হরর মুভি নিয়ে হাজির হয়েছি, যার নাম ঈশা। সত্যি বলতে অনেকদিন পর তেলুগু ভাষায় এমন একটি ভালো হরর মুভি এসেছে। এর আইএমডিবি রেটিং 9.5 আউট অফ 10। ক্লাইম্যাক্সটা একদমই মিস করবেন না, কারণ সেখানে আছে একটি মাইন্ড ব্লোয়িং টুইস্ট। বন্ধুরা, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনার শুধুমাত্র একটি লাইক আমার কষ্টকে সার্থক করতে পারে। তাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আশা করি। তো চলুন ডুব দেই আজকের রহস্যের গভীরে। গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয় চারজন ছোট বন্ধু, দুজন মেয়ে এবং দুজন ছেলে। তারা যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন এক মেয়ে তার বন্ধুকে জিজ্ঞাসা করে, আত্মা বলতে আসলে কি বোঝায়। সে বলে, গতকাল আমাদের বাড়ির পাশে এক বুড়ো মহিলা এসে দাদির সঙ্গে কোনো একটি আত্মা নিয়ে কথা বলছিল। একটি মেয়ে নাকি আত্মহত্যা করে মারা গেছে, আর তার আত্মা তার বন্ধুর শরীরে ঢুকে পড়েছে। সত্যি কি পৃথিবীতে আত্মা বলে কিছু আছে? তখন এক ছেলে বলে ওঠে, আরে এসব ফালতু কথা, ওইসব বুড়িদের ঘরে কোনো কাজকর্ম নেই, তাই এক বাড়ি থেকে আরেক বাড়ি ঘুরে এসব আজগুবি কথা বলে বেড়ায়। এভাবেই আত্মা নিয়ে কথা বলতে বলতে চারজন নিজেদের বাড়ির দিকে যেতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখি একটি ছোট মেয়ে গভীর রাতে কবরস্থানের কাছে গিয়ে একটি কবরের পাশে বসে কারো সঙ্গে কথা বলতে থাকে। সেখানে সে খেলতেও থাকে এবং খুবই অদ্ভুত ধরনের আচরণ করতে থাকে। সকাল হলে সেই মেয়েটির মা এক লোকের সঙ্গে দেখা করে। লোকটি তাকে একটি পাশের গ্রামের একটি বাবার কথা বলে, যিনি নাকি ভূত তাড়ানোর কাজ করেন। সে আশ্বাস দেয়, এখন যেহেতু তুমি তোমার সমস্যার কথা আমাকে বলেছ, চিন্তা করো না, সব কিছু বাবা সামলে নেবেন। পরে সেই লোকটি মেয়েটির মাকে নিয়ে বাবার কাছে যায়। সেই মহিলাটি বাবাকে বলে, বাবাজি, গত রাতে আমার মেয়ে কবরস্থানে গিয়ে একটি কবরের উপর শুয়ে পড়েছিল। তখন আরেকজন বলে, কিছুদিন আগে এই গ্রামেরই এক মেয়ে নিজেকে পুড়িয়ে আত্মহত্যা করেছিল, আর সেই মেয়ের কবরের উপরেই এই বাচ্চাটি গিয়ে শুয়ে পড়েছিল। এরপর বাবা সেই ছোট মেয়েটিকে একটি খাটিয়ার সঙ্গে বেঁধে তার উপর কুমকুম ছিটাতে ছিটাতে বলতে থাকে, তুমি নিজেকে কি মনে করছো? আমি কি তোমাকে চিনতে পারবো না? তুমি যতবারই শরীর বদলাও না কেন, আমি তোমাকে চিনে ফেলবো এবং বন্দি করেই রাখবো। যত তাড়াতাড়ি সম্ভব এই বাচ্চার শরীর ছেড়ে বেরিয়ে যাও, না হলে এখানেই তোমাকে পুড়িয়ে ছাই করে দেব। এভাবে সেই মেয়েটিকে নির্মমভাবে মারতে থাকে। মেয়েটির মা কাঁদতে কাঁদতে অনুরোধ করে, বাবাজি, ও তো ছোট বাচ্চা, দয়া করে মারবেন না। কিন্তু বাবা বলে, ওর কথায় কান দিও না, এর ভেতরে এক ভীষণ ভয়ঙ্কর আত্মা আছে। যদি এই আত্মা বের না হয় তাহলে তোমরা সবাই মারা যাবে। কিছুদিন পর আমরা দেখি সেই ছোট্ট মেয়েটি মারা গেছে। এরপর সেই কবরস্থানের কাছে আবার আসে সেই চার বন্ধু, যারা তখন বড় হয়ে গেছে, ন্যানা, কল্যাণ, অপর্ণা ও বিনয়। যে ছোট্ট মেয়েটি মারা গিয়েছিল তার মা ন্যানার বাড়িতেই কাজ করত। সেই রাতেই ন্যানা যখন ঘুমাচ্ছিল, তখন তার সঙ্গে কিছু ভৌতিক ঘটনা ঘটতে থাকে। সে দেখতে পায় তার ঘরের ভেতরে রক্তে ভেজা ছোট পায়ের ছাপ, যেগুলো পর্দার পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। ভয় পেয়ে ন্যানা যখন পর্দা সরায়, তখন সে পর্দার পেছনে সেই ছোট্ট মেয়েটিকেই দেখে ভয়ঙ্কর রূপে। পরে জানা যায় আসলে এগুলো সবই ছিল ন্যানার দুঃস্বপ্ন। সকাল হলে ন্যানা তার বন্ধুদের বলে, সেই মেয়েটা ছোটবেলা থেকে আমাদের বাড়িতে বড় হয়েছে, আমি তাকে কোনোভাবেই মন থেকে ভুলতে পারছি না। ওর তো শুধু ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস ছিল, কিন্তু মানুষের অন্ধবিশ্বাসই শেষ পর্যন্ত সেই বাচ্চাটাকে মেরে ফেলেছে। পৃথিবীতে এমন অনেক ভণ্ড বাবা আছে, আমাদের উচিত এদের মুখোশ খুলে দেওয়া, তাহলেই মানুষের মধ্যে সচেতনতা আসবে। ন্যানার কথায় তার বন্ধুরাও একমত হয় এবং সিদ্ধান্ত নেয় যে সব ভণ্ডদের এক্সপোজ করা হবে। পরের দৃশ্যে আমরা সেই বাবাকেই দেখি এবং এখানেই জানা যায় যে সে সত্যিই একজন ভণ্ড। তার অ্যাসিস্ট্যান্ট ইচ্ছাকৃতভাবে মানুষের কাছে গিয়ে ভূতপ্রেতের নাটক করে ভয় দেখিয়ে তাদেরকে এই বাবার কাছে নিয়ে আসে, যাতে তাদের ব্যবসা চলে। মানুষের ভয়কেই সে নিজের অস্ত্র বানিয়েছে। অ্যাসিস্ট্যান্ট আগে আশেপাশের গ্রামে খোঁজ নিয়ে জেনে নেয় সম্প্রতি কে কিভাবে মারা গেছে। তারপর বাবা মানুষের সামনে সে তথ্য বলে নিজেকে অন্তর্যামী হিসেবে প্রমাণ করার চেষ্টা করে। এই ভণ্ড বাবাকে এক্সপোজ করার জন্য ন্যানা এবং অপর্ণা এখানে আসে, এক ধরনের স্টিং অপারেশন চালায়। শেষ পর্যন্ত পুলিশ তাদের সাহায্যে সেই ভণ্ড বাবাকে গ্রেফতার করে। এরপর এই চারজন একটি দরগার কাছে গিয়ে আরেকজন বাবাকেও এক্সপোজ করতে শুরু করে। ধীরে ধীরে তাদের এই কাজগুলো খুবই ভাইরাল হয়ে যায়।
ন্যানার মা ন্যানাকে বকাঝকা করতে শুরু করে। সে বলে, আজকাল মেয়েদেরকে বিয়ে দেওয়াই খুব কঠিন, তার উপর তুমি আবার টিভিতেও আসছো, এখন তোমাকে কে বিয়ে করবে? এরপর ন্যানা তার মাকে বোঝাতে থাকে যে, মা, ওই ছোট্ট মেয়েটা এমনি এমনি মারা যায়নি, ওর স্লিপ ওয়াকিং এর সমস্যা ছিল। যদি ঠিকমতো কোনো ভালো ডাক্তারের কাছে নেওয়া হতো তাহলে সে ঠিক হয়ে যেত, কিন্তু সেই ভণ্ড বাবা চাবুক মারতে মারতে ওই নিষ্পাপ বাচ্চাটিকে মেরে ফেলেছে। পৃথিবীতে এমন আরও অনেক মানুষ আছে মা, আর যতটা সম্ভব আমরা সবাই মিলে এমন লোকদেরকে এক্সপোজ করবই। এরপর একদিন এই চারজন একটি ক্যাফেতে দেখা করে। তখন অপর্ণা ও বিনয় একটি সুখবর দেয়, অপর্ণা মা হতে চলেছে। অর্থাৎ অপর্ণা এবং বিনয় স্বামী স্ত্রী। এই খবর শুনে চারজনই খুব খুশি হয়ে যায়। এখানে আরেকটি বিষয় জানা যায় যে অপর্ণা ও বিনয় ঘর থেকে পালিয়ে বিয়ে করেছিল, আর বিয়ের পর এখনো পর্যন্ত তারা নিজেদের মা বাবার সঙ্গে দেখা করেনি। এরপর আরও জানা যায় যে কল্যাণ ন্যানাকে খুব ভালোবাসে, কিন্তু ছোটবেলা থেকে আজ পর্যন্ত সে কখনোই ন্যানাকে প্রপোজ করেনি। তখন বিনয় কল্যাণকে বলে, তুমিও তাড়াতাড়ি ন্যানাকে প্রপোজ করে দাও, তাহলে আমরা চারজন বন্ধু মিলে একটি সুন্দর পরিবার হয়ে যাব। কিন্তু কল্যাণ ন্যানাকে প্রপোজ করতে ভয় পায়, কারণ যদি তাদের বন্ধুত্ব ভেঙে যায়। এমনকি ন্যানার জন্য কল্যাণ বিদেশ যাওয়ার একটি অফারও ফিরিয়ে দিয়েছিল। আসলে এই চারজনই সফটওয়্যার এমপ্লয়ি। কিছু মাস পর তারা আদিদেব নামের এক ব্যক্তির কথা জানতে পারে। কল্যাণ আদির ব্যাপারে বিস্তারিত জানাতে থাকে এবং বলে, আমাদের পরবর্তী টার্গেট এই আদিদেবী। এখন পর্যন্ত আমরা যত বাবার সঙ্গে ডিল করেছি, এই লোকটা তাদের থেকে একটু আলাদা। সে আমেরিকায় একজন নামকরা নিউরোসার্জন ছিল। তার বাবা ছিলেন ভারতীয় আর মা পাকিস্তানি। পুরো পরিবারই আমেরিকায় গিয়ে সেটেল হয় এবং সেখানে আদি বিয়ে করে। কিন্তু হঠাৎ একদিন কি হলো কে জানে, আদির স্ত্রী মারা যায়। সেই মামলায় পুলিশ আদিকে গ্রেফতার করলেও পর্যাপ্ত প্রমাণ না থাকায় তাকে সম্মানজনকভাবে মুক্তি দেওয়া হয়। বর্তমানে আদি ভারতে ফিরে এসে অন্ধ্র ও উড়িষ্যার সীমান্তবর্তী এলাকায় বাবাগিরি করছে, অর্থাৎ ভূতপ্রেত তাড়ানোর কাজ করছে। এরপর আদি স্ত্রীর সঙ্গে কি ঘটেছিল তার একটি ছোট ক্লিপ দেখানো হয়, মানে সিসিটিভি ফুটেজ। এক রাতে আদি স্ত্রী ঘুম থেকে উঠে অদ্ভুত আচরণ করতে শুরু করে, সারা ঘরে ঘুরে বেড়ায় এবং একটি ছুরি দিয়ে নিজের জিভ কেটে ফেলে। এই সব কিছু জানার পর বাকি বন্ধুরা ভীষণ অবাক হয়ে যায়। এত বড় একজন ডাক্তার কেন এমন কাজ করছে? অপর্ণা ভয় পেয়ে বলে, না রে, আমার মনে হয় লোকটা খুবই বিপজ্জনক, চল আমরা অন্য কাউকে টার্গেট করি। কিন্তু বাকি বন্ধুরা অপর্ণাকে বোঝায় যে, না অপর্ণা, আমাদেরকে এই কাজ করতেই হবে। একজন ডাক্তার হয়ে সে কিভাবে বাবাগিরি করছে, আর তাও আবার পুলিশের চোখ এড়িয়ে কোনো ছোট্ট গ্রামে এসে জীবন কাটাচ্ছে, তাকে তো আমাদের এক্সপোজ করতেই হবে। তবুও অপর্ণা কিছুটা দ্বিধায় থাকে, তবে বন্ধুরা যেখানে যাবে তাকেও তো সেখানেই যেতে হবে। এরপর উইকেন্ড এলে চারজনই সেই গ্রামে রওনা দেয় যেখানে আদিদেব থাকে। এখানে আরেকটি বিষয় হলো, তখন অপর্ণার গর্ভাবস্থার ৩য় মাস চলছিল। এই যাত্রাপথেই অপর্ণা ও বিনয়ের মধ্যে ছোটখাটো ঝগড়া হয়, আর বিনয় অপর্ণার উপর রেগে যায়। পরের দৃশ্যে একটি ছোট গ্রাম দেখানো হয়। এই গ্রামেই পুণ্যবতী নামে এক নারী তার পরিবারের সঙ্গে সুখে জীবনযাপন করছিল। তার একটি ছেলে ছিল যাকে সে খুব ভালোবাসত। তখন পুণ্যবতী তার স্বামী ও ছেলে এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হয়। এই গ্রামের পাশেই কিছু আদিবাসী বাস করত। তাদের মধ্যে এক আদিবাসী দম্পতির মেয়ের শরীরে নাকি কোনো আত্মা ভর করেছিল, তাই স্বামী স্ত্রী তাদের মেয়েকে নিয়ে এক বাবার কাছে যাচ্ছিল। অন্যদিকে চার বন্ধু আদিদেবের কাছে, অর্থাৎ সেই গ্রামেই পৌঁছাতে থাকে। আগে ঝগড়ার কারণে চারজনের মনই খুব খারাপ ছিল। পরিস্থিতি হালকা করতে ন্যানা বিনয়ের সঙ্গে মজা করে বলে, আরে বিনয়, এবার তো রাগটা ঝেড়ে ফেলো, অপর্ণা তো সরি বলেই দিয়েছে। এভাবে চারজন হাসি ঠাট্টা করতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে তাদের গাড়ির সামনে পুণ্যবতী ও তার স্বামীর মোটর বাইক চলে আসে। কল্যাণ তখন নিজেদেরকে ও তাদের বাঁচানোর জন্য গাড়ি ঘুরিয়ে নেয়, আর পুণ্যবতীর স্বামীও একই কাজ করে। সৌভাগ্যবশত কারো কোনো ক্ষতি হয় না। কিন্তু যখন পুণ্যবতীর স্বামী পেছনে তাকায়, সে দেখে পুণ্যবতী বাইকে নেই। সে হতভম্ব হয়ে পুণ্যবতীকে খুঁজতে শুরু করে। হঠাৎ করে তার স্ত্রী কোথায় গেল? ভয়ঙ্করভাবে দেখা যায় নিচে একটি গভীর খাদ রয়েছে, আর পুণ্যবতী সেই খাদে পড়ে গেছে। ঠিক সেই সময়ে ওই পথ দিয়ে এক আদিবাসী তার মেয়েকে নিয়ে যাচ্ছিল। পুণ্যবতীর স্বামীকে দেখে একটি অটো থামিয়ে এক আদিবাসী তার কাছে আসে। সে বলে, তুমি চিন্তা করো না,
আমি নিচে নেমে তোমার স্ত্রীকে তুলে আনছি। এই বলে সে নিচে নেমে পুণ্যবতীর কাছে যায়। তখনও পুণ্যবতীর শ্বাস চলছিল, কিন্তু ওই লোকটি তাকে বাঁচানোর আগেই সেখানেই পুণ্যবতীর মৃত্যু হয়। বিষয়টি বুঝতে পেরে পুণ্যবতীর স্বামী ভেঙে পড়ে অঝরে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সেই আদিবাসী তার মেয়েকে নিয়ে এক বাবার কাছে আসে। এই বাবাই হলো আদিদেব। আদিদেবের কাছে তখন অনেক রোগী উপস্থিত। আদিদেব কিছু রিচুয়াল করে প্রথমে যাচাই করে দেখে সত্যি কারো শরীরে কোনো আত্মা আছে কিনা। যদি না থাকে তাহলে সে পরামর্শ দেয় ভালো কোনো ডাক্তারের কাছে দেখানোর। বলে যে এটা শুধু সামান্য মানসিক সমস্যা, আর যদি কারো ভেতরে খারাপ আত্মা থাকে তাহলে সে পূজার জন্য প্রস্তুত হতে বলে। কিছুক্ষণ পর সেই আদিবাসীর পালা আসে, যে তার মেয়েকে নিয়ে এসেছিল। আদিদেব মেয়েটিকে পরীক্ষা করে বলে যে এই বাচ্চার শরীরে কোনো আত্মা নেই, শুধু ভালো ডাক্তারের কাছে দেখানো দরকার। ঠিক তখনই সেখানে ওই 4 বন্ধু এসে এসব কিছু দেখতে থাকে। আদিবাসী যখন তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন হঠাৎ তার নজর ওই 4 বন্ধুর উপর পড়ে। কে জানে হঠাৎ তার কি হয়ে যায়, সে প্রচণ্ড রেগে গিয়ে 4 জনের দিকে দৌড়ে আসে, যেন তাদেরকেই মারতে চায় সে। তখনই আদিদেব এগিয়ে এসে ওই আদিবাসীকে নিয়ন্ত্রণ করে। এরপর আদিদেব ওই 4 জনের কাছে এসে জিজ্ঞাসা করে, তোমরা কারা আর এখানে কেন এসেছ? কল্যাণ বলে, এই প্রশ্নটা তো আমাদের করা উচিত। আসলে তোমার উদ্দেশ্য কি? আমরা তোমার সম্পর্কে পড়েছি, তুমি একসময় খুব বড় একজন নিউরোসার্জন ছিলে। তাহলে এখানে এসে মানুষকে বোকা বানাচ্ছ কেন? আদিদেব বলে, জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা আমাদেরকে অন্য পথে নিয়ে যায়। তোমাদের দৃষ্টিতে মানুষের সমস্যা শুধু 2 ধরনের, শারীরিক আর মানসিক। কিন্তু এর বাইরেও মানুষের আরও সমস্যা থাকতে পারে, যেমন খারাপ আত্মার সমস্যা। এই ধরনের সমস্যার সমাধান করার মতো লোক খুবই কম, আর আমি তাদেরই একজন। তাই এই দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়েছি। ন্যানা বলে, এত পড়াশোনা করা মানুষ হয়েও আপনি মানুষের মধ্যে অন্ধবিশ্বাস ছড়াচ্ছেন? আদিদেব জবাব দেয়, যতক্ষণ না কোনো ঘটনা নিজের সঙ্গে ঘটে ততক্ষণ সবকিছুই অন্ধবিশ্বাস বলেই মনে হয়। একসময় আমিও এসব কিছুতে বিশ্বাস করতাম না, কিন্তু আমার স্ত্রীর মৃত্যু আমাকে এই পথে আসতে বাধ্য করেছে। তবুও 4 জনই আদিদেবের কথায় বিশ্বাস করে না। তারা বলে, দুনিয়ায় ভূত প্রেত বলে কিছুই নেই, তোমরা সবাই এসব আত্মার নাম করে ব্যবসা চালাচ্ছ। শেষ পর্যন্ত আদিদেব বলে, ঠিক আছে, 3 দিনের মধ্যে আমি তোমাদেরকে আত্মা দেখাবো। এরপর আদিদেব তাদের একটি খুব পুরনো বাড়ির কাছে নিয়ে যায় এবং প্রথমে সেই বাড়ির গল্প বলতে শুরু করে। সে বলে, যখন কোনো আত্মা কোনো জায়গা দখল করে নেয় তখন এমনটাই হয়। এই বাড়ি বানানোর সময় মালিক তার 2 শ্রমিককে মেরে নিজেও আত্মহত্যা করেছিল। বহু কষ্টে বাড়িটি তৈরি হয়। পরে যখন বাড়ির মালিক পরিবার নিয়ে এখানে থাকতে আসে, তখন সেই রাতেই সে নিজের পুরো পরিবারকে মেরে নিজেও মারা যায়। কয়েক বছর পর মানুষের ভয় দূর করার জন্য আরেকজন লোক এই জমি ও বাড়িটি কিনে রিসোর্ট বানানোর পরিকল্পনা করে। প্রথমে সে পরিবারসহ এখানে 10 দিনের জন্য থাকতে আসে, কিন্তু মাত্র 2 দিন পরেই সে তার পরিবারকে মেরে নিজে ওপর থেকে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে এই বাড়িতে আর কেউ থাকতে আসেনি। বাড়িটা এভাবেই পরিত্যক্ত পড়ে আছে। এই বাড়িতে কোনো খারাপ আত্মা আছে, আর সেই আত্মারাই মানুষকে কষ্ট দিয়ে মেরে ফেলছে। আদিদেব 4 জনকে বলে, যদি তোমরা এই বাড়িতে 3 দিন থাকতে পারো এবং বেঁচে ফিরে আসো, তাহলে আমি মেনে নেব যে পৃথিবীতে খারাপ আত্মা বলে কিছু নেই এবং আমি এই কাজ ছেড়ে দেব। সব কথা শোনার পর 4 জনই এই চ্যালেঞ্জে রাজি হয়ে যায়। আদিদেব তাদেরকে সুরক্ষার জন্য কিছু রিচুয়ালও করে। এরপর 4 জন সেই বাড়ির ভেতরে ঢোকে। অপর্ণা ভয় পেয়ে বলে, আমার মনে হচ্ছে এটা ঠিক কাজ হচ্ছে না। তখন কল্যাণ অপর্ণাকে বোঝায় যে আদিদেব একজন বড় নিউরোসার্জন, মানে ব্রেনের ডাক্তার। সে ভয়ঙ্কর গল্প শুনিয়ে আমাদেরকে মানসিকভাবে দুর্বল করতে চাইছে। এরপর 4 জন সাধারণভাবে বাড়িটা ঘুরে দেখতে শুরু করে। এই সময় অপর্ণা যখন এক জায়গায় যায়, তখন সে হাতুড়ির শব্দ শুনতে পায়। শব্দের অনুসরণ করে সে দেখে একজন লোক আরেকজনকে বারবার হাতুড়ি দিয়ে আঘাত করে শেষ পর্যন্ত মেরে ফেলছে। এটা দেখে অপর্ণার তো একেবারেই হোঁশ উড়ে যায়। সে সঙ্গে সঙ্গে পাশে লুকিয়ে পড়ে, কিন্তু আবার যখন সেই জায়গাটার দিকে তাকায় তখন সেখানে আর কাউকে দেখা যায় না। এরপর যখন সে অন্য জায়গায় যায়, তখন সে দেখে একজন লোক উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, আর একই সঙ্গে আরেকজন লোক ফাঁসিতে ঝুলে পড়ছে। এইসব কিছু অপর্ণার চোখের সামনে
কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যায়, কিন্তু ঠিক পরের মুহূর্তেই তার চোখে আর কিছুই ধরা পড়ে না। ভয় পেয়ে অপর্ণা তড়িঘড়ি করে বিনয়ের কাছে গিয়ে বলে, বিনয়, আমার এখানে একদম ভালো লাগছে না, প্লিজ চলো, আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। বিনয় তাকে বোঝাতে থাকে, আরে অপর্ণা, আমি তো আছি তোমার সঙ্গে, আর এমনিতেও তো মাত্র 3 দিনের ব্যাপার। একই সময়ে অন্যদিকে নয়না আর কল্যাণ বাড়ির অন্য অংশে থাকে। কথা বলার মাঝেই হঠাৎ একটি বাদুড় তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যক্রমে তারা দুজনেই বেঁচে যায়। অবাক করার মতো বিষয় হলো, আকাশে তারা দুজনেই কিছু অদ্ভুত ধরনের মেঘ দেখতে পায়। অন্যদিকে আদির আশ্রমে যে আদিবাসী লোকটিকে আটক রাখা হয়েছিল, আদিদেব তার কাছে গিয়ে কিছু মন্ত্র পড়ে জিজ্ঞাসা করে, বলো তুমি কে, কেন এই লোকটা শরীরে ঢুকেছ? তখন সেই লোকটি খুব অদ্ভুত কণ্ঠে বলতে থাকে, আমার নাম পুণ্যবতী, আমি, আমার স্বামী আর আমার সন্তান খুব সুখে জীবন কাটাচ্ছিলাম। আমরা 3জন এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলাম। ঠিক তখনই ওই 4জন আমাদের গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটায়। সেই দুর্ঘটনাতেই আমার মৃত্যু হয়। তখন যে আদিবাসী লোকটি সেখানে ছিল, সে পুণ্যবতীর চোখের দিকে চোখ রেখে তাকিয়েছিল। সেই সময় পুণ্যবতী আত্মাটি এই লোকটির শরীরে ঢুকে পড়ে। সেই আত্মা কাতর কণ্ঠে বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে আমার সন্তান আর স্বামীর কাছে যেতে দাও। আদিদেব কিছু মন্ত্র পড়ে সাময়িকভাবে সেই আত্মাকে শান্ত করে। এদিকে অপর্ণা আর বিনয় যখন ঘুমাচ্ছিল, হঠাৎ অপর্ণা পোড়া গন্ধ পেতে শুরু করে। সে বিছানা থেকে উঠে চারদিক দেখতে থাকে কোথায় কি পুড়ছে, কিন্তু কিছুই চোখে পড়ে না। আবার যখন সে নিজের বিছানার কাছে ফিরে আসে, তখন ভয়ঙ্করভাবে দেখে বিনয়ের পাশে আরেকটি মেয়ে বসে আছে, যে দেখতে হুবহু অপর্ণার মতোই, আর সেই মেয়েটির মুখ পুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে। এটা দেখে অপর্ণা আতঙ্কে জোরে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে বিনয় ঘুম থেকে উঠে অপর্ণাকে সামলাতে থাকে। নয়না আর কল্যাণও সেখানে চলে আসে। কিছুক্ষণ পর কল্যাণ নয়নাকে বলে, আমিও এখানে অদ্ভুত একটা গন্ধ পাচ্ছি। কিন্তু নয়না কল্যাণকে বোঝায়, আরে কল্যাণ, তুমিও কেন অপর্ণার মতো কথা বলছো? ও তো আগেই খুব ভয় পেয়ে আছে, তোমার কি হয়েছে? জাস্ট চিল করো। কিন্তু কিছুক্ষণ পর নয়নাও অদ্ভুত সেই গন্ধ পেতে শুরু করে। সে হঠাৎ করে আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখে তার মুখটাও অদ্ভুতভাবে বিকৃত লাগছে। এটা দেখে নয়না খুব ভয় পেয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই মুখটা আবার মিলিয়ে যায়। সে বাকি বন্ধুদের কাছে গিয়ে বলে, হ্যাঁ, তোমরা ঠিকই বলেছিলে, এখানে সত্যি অদ্ভুত একটা গন্ধ আসছে। এরপর তারা সবাই মিলে পুরো বাড়ি খুঁজতে থাকে আসলে এই গন্ধটা কোথা থেকে আসছে। তখন বোঝা যায় কোথাও কিছু পোড়ানো হয়েছিল, সেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল। পরদিন সকালে আদিদেব 4জনের খোঁজ নিতে আসে। তখন নয়না আদিকে বলে, আমাদের ভয় দেখানোর জন্য তুমি এত সস্তা ট্রিক ব্যবহার করেছ, এটা আমরা কখনো ভাবিনি। গতরাতে তুমি নিশ্চয়ই কোনো ড্রাগস বা কিছু জ্বালিয়েছিলে, আর সেই ধোঁয়ার কারণেই আমাদের সবার হ্যালুসিনেশন হয়েছে। আদিদেব বলে, আমি কোনো ড্রাগস জ্বালাইনি বা মেশাইনি, ওটা শুধু পূজায় ব্যবহার করা একটা সাধারণ পাউডার ছিল, যেটা আমি তোমাদের সুরক্ষার জন্যই ব্যবহার করেছি। তখন তারা বলে, প্রথম দিনেই তোমার চরিত্র বুঝে গেছি, আর তুমি আমাদের চ্যালেঞ্জ করছো? ঠিক আছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি। তখন আদিদেব বলে, তার মানে তোমরা হেরে গেলে? এক রাতেই ভয় পেয়ে অজুহাত বানিয়ে এখান থেকে পালাতে চাইছো? 4জন জবাব দেয়, আমরা তোমাদের মতো অনেক বাবাকেই আগে দেখেছি। ঠিক আছে, তোমার কথা মতো আমরা আরও 2 দিন এখানে থাকব। তবে তুমি যে পূজা পাঠ করেছো সেসব জিনিস সরিয়ে ফেলো। আদিদেব বোঝাতে চেষ্টা করে যে এসব সরালে তোমাদেরই ক্ষতি হতে পারে, কিন্তু 4জনই তাতে রাজি হয় না। পরে তারা এদিক ওদিক ঘুরে সেই গ্রামে সময় কাটাতে থাকে। এই সময় অপর্ণা আকাশের দিকে তাকিয়ে আবারও অদ্ভুত মেঘ দেখতে পায়, যেমনটা আগে নয়না আর কল্যাণ দেখেছিল। এরপর নয়না একটি ছোট ছাগলছানার কাছে যায়। ছাগলছানাটি খুবই সুন্দর ছিল, কিন্তু হঠাৎ করে সেটা নয়নার হাত ফসকে পাশের একটি ছোট খাদে পড়ে যায়। ছাগলছানাটি তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। এই দৃশ্য দেখে অপর্ণা ভয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে না পেরে সরে যায়। এই সময় বিনয় তাদের থেকে একটু পিছিয়ে পড়ে। ঠিক তখনই সেখানে থাকা কয়েকটি কুকুর বিনয়কে ঘিরে ফেলে। বিনয় ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সে যদি আর একটু পিছিয়ে যায় তাহলে সরাসরি সেই খাদে পড়ে যেতে পারে। হঠাৎ করে একটি কুকুর বিনয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, তবে মনে হয় বিনয় কোনো রকমে কুকুরের আক্রমণ থেকে বেঁচে যায়। অন্যদিকে সে আদিবাসী লোকটি আশ্রম থেকে পালিয়ে পুণ্যবতীর বাড়িতে চলে আসে।
সেখানে নিজের পরিবারকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। আসলে পুণ্যবতীর আত্মাই কাঁদছিল। সেই আত্মা নিজের ছেলের কাছে গিয়ে আদর করতে থাকে। কিন্তু গ্রামবাসীরা এই দৃশ্য দেখে আদিবাসী লোকটিকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। সেই রাতেই বিনয় আবার সেই বাড়ির কাছে ফিরে আসে। তাকে দেখে অপর্ণা জিজ্ঞাসা করে, এতক্ষণ কোথায় ছিলে বিনয়? চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। কিন্তু বাকি তিনজন আবার অপর্ণাকে বোঝাতে থাকে, আরে কাল তো শেষ দিন, আজ থাকি। ঠিক তখনই হঠাৎ সেই আদিবাসী লোকটি সেখানে হাজির হয়। পুণ্যবতীর আত্মা ভর করা সেই লোকটিকে দেখে চারজনই প্রাণে বাঁচতে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যায়। এটা দেখে পুণ্যবতী উপর থেকে নিচে লাফ দেয়। এত উঁচু থেকে পড়েও সেই আদিবাসীর কিছুই হয় না, বরং সে চারজনের পিছনে দৌড়াতে থাকে। গর্ভবতী হওয়ায় অপর্ণা বেশি দূর দৌড়াতে পারে না, তাই সে আর বিনয় কোথাও লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর আদিদেব সেখানে এসে আবার সেই আত্মাটিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। তখন চারজন আদিকে জিজ্ঞাসা করে, ওই লোকটাকে আর আমাদের দেখে কেন মারতে আসছে? আদিদেব বোঝায় যে ওই লোকটার শরীরে পুণ্যবতী নামের এক নারীর আত্মা রয়েছে। তোমরা যখন এখানে আসছিলে তখন দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল, আর সেই আত্মাই এখন তোমাদের মারতে চাইছে। এই কথা শুনে চারজন মনে করে নেয় যে এটাও আদিদেবের বানানো গল্প, আর ওই আদিবাসী লোকটি আসলে একজন অভিনেতা। তারা ঠিক করে তারা ভয় পাবে না। সেই রাতে কল্যাণ যখন ঘুমাচ্ছিল, এই শিশুদের কান্নার শব্দ শুনতে পায়। সেই আওয়াজ অনুসরণ করে সে বাড়ির পেছনের দিকে যায়। সেখানে গিয়ে দেখে দুটো শিশু দাঁড়িয়ে কাঁদছে এবং বলছে, তুমি আমাদের কাছে এসো না, তুমি আমাদের মা নও, এখান থেকে চলে যাও। ভয়ঙ্করভাবে দেখা যায় সেই নারীর মাথা নেই। এই দৃশ্য দেখে কল্যাণের হুঁশ উড়ে যায় এবং সে দৌড়ে ফিরে আসে। ঠিক তখনই আকাশে এক অবাক করা দৃশ্য দেখা যায়। আকাশে দুটো চাঁদ, একটা স্বাভাবিক সাদা আর অন্যটি বিশাল লাল রঙের। সকাল হলে দেখা যায় আদিদেব একটি জায়গায় 4টি গর্ত খুঁড়ে সেখানে কিছু পুতুল রেখে রিচুয়াল করতে শুরু করে। অন্যদিকে বিনয় ঘুম থেকে উঠে ভয়ঙ্করভাবে একটি কালো ছায়া দেখতে পায়। সেই ছায়াটিকে ভালো করে দেখার জন্য সে বাইরে যায়। তখন সে দেখে আকাশে দুটো সূর্য। পরে বিনয় কল্যাণের কাছে এসে বলে, কল্যাণ, যত তাড়াতাড়ি সম্ভব ন্যানাকে তোমার ভালোবাসার কথা বলো। 20 বছর ধরে তাকে ভালোবাসছো, কে জানে সামনে কি হয়ে যায়। আমি খুব দুর্বল অনুভব করছি, আমার কিছু একটা হচ্ছে, আমি একটু ফ্রেশ হতে যাচ্ছি। এরপর কল্যাণ ন্যানার কাছে আসে, কিন্তু এবারও সে নিজের ভালোবাসার কথা বলতে পারে না। এদিকে অপর্ণা যখন বিনয়কে খুঁজছিল তখন সে দেখে বিনয় মাটিতে পড়ে আছে। ঠিক তখনই এক অজানা শক্তি তাকে টেনে নিয়ে যায়। অপর্ণার চিৎকার শুনে নয়না আর কল্যাণ সেখানে আসে। তারা সারা বাড়িতে বিনয়কে খুঁজতে থাকে। এই সময় কল্যাণ দেখতে পায় অপর্ণার পেছনে একটি কালো ছায়া আছে। অপর্ণা পেছনে ফিরে তাকাতেই সে কালো ছায়া তাকেও টেনে নিয়ে যায়। এই দৃশ্য দেখে কল্যাণ নয়নাকে নিয়ে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে পড়ে। দৌড়াতে দৌড়াতে তারা একটি পাহাড়ের উপর ওঠে। নয়না জিজ্ঞাসা করে, কল্যাণ, কি হয়েছে? তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ? কল্যাণ বলে, নয়না, সত্যি ওই বাড়িতে কিছু আছে। একটা কালো ছায়া বিনয় আর অপর্ণাকে নিয়ে গেছে। নয়না বলে, কল্যাণ, তুমি এসব ফালতু কথা বলা শুরু করেছ। আমি ফিরে যাচ্ছি, তুমিও আসো। ঠিক তখনই দেখা যায় কল্যাণের পেছনেও সেই কালো ছায়াটি আছে। ছায়াটি কল্যাণকে ঠেলে পানিতে ফেলে দেয়। এই দৃশ্য দেখে নয়না হতভম্ব হয়ে যায়। সেই সময় আদিদেব সেখানে এসে নয়নার সামনে দাঁড়ায়। নয়না কাঁদতে কাঁদতে অনুরোধ করে, প্লিজ কল্যাণকে বাঁচান, আমি হার মানছি, না হলে সে মরে যাবে। তখনই এই মুভির মেইন টুইস্ট রিভিল হয়। আদিদেব বলে, সে তো অনেক আগেই মারা গেছে। শুধু সে নয়, তোমরা চারজনই অনেক আগেই মারা গেছো। কারণ 3 দিন আগে যখন তোমরা চারজন আমার কাছে আসছিলে তখন তোমাদের গাড়ির সামনে পুণ্যবতী তার পরিবারের সঙ্গে আসছিল। তাদেরকে বাঁচাতে গিয়ে তোমরা চারজনই খাদে পড়ে যাও, আর সেই মুহূর্তেই তোমাদের সবার মৃত্যু হয়। খাদে পড়ে যাওয়ার পর চারজনই ভিন্ন ভিন্নভাবে মারা যায়। অর্থাৎ গাড়ি থেকে পেট্রোল পড়ে আগুন ধরে যায় এবং কেউ পুড়ে মারা যায়। কল্যাণ পানিতে পড়ে মারা যায়। তখন আদিদেব নয়নাকে বলতে শুরু করে যে তোমাদের চারজনেরই মৃত্যু হয়েছিল হঠাৎ করে। প্রকৃতি তোমাদের সেই বিষয়ে আগেই সতর্ক করেছিল। যেমন অপর্ণার পোড়া গন্ধ পাওয়া, ওটা আসলে তার শরীর থেকেই আসছিল। একইভাবে নিজেকে পোড়া অবস্থায় দেখা, নয়নার সাথেও ঠিক একই ঘটনা ঘটেছিল। এক রাতে আকাশে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা যাওয়া, দুটো চাঁদ, দুটো সূর্য, অস্বাভাবিক মেঘ। আদি বলতে থাকে, যখন আমি প্রথমবার তোমাদের চারজনকে দেখেছিলাম তখনই আমি সব বুঝে গিয়েছিলাম,
কিন্তু তোমরা নিজেরাই জানো না যে তোমরা ৪ জনই মারা গেছো। তোমাদেরকে বোঝানোর জন্যই আমি তোমাদেরকে সেই বাড়িতে নিয়ে গিয়েছিলাম এবং সেখানে ৩ দিন থাকার কথা বলেছিলাম। যদিও সেই বাড়িতে আসলে কোনো খারাপ আত্মা নেই। আমি যদি তোমাদের এভাবেই ছেড়ে দিতাম তাহলে তোমরা ৪ জনই এদিক ওদিক ঘুরে বেড়াতে। একে, একে আমি তোমাদের আত্মাকে শান্তি দিতে শুরু করি। অর্থাৎ যে কালো ছায়াটা দেখা যায় সেটা আসলে তাদের মৃত্যু, যে তাদের আত্মাকে নিজের সঙ্গে নিয়ে যেতে এসেছে। এই কথা শোনার পর ন্যানা বলে শেষবারের মতো সে তার পরিবারকে দেখতে যায়। অন্যদিকে দেখা যায় ন্যানার পরিবারের লোকজন ন্যানার পিণ্ডদান করছে। ন্যানার পরিবারকে দেখানোর পর আদি ন্যানাকে বলে, এখন তোমাকেও যেতে হবে। কোনো আত্মা যদি যেতে অস্বীকার করে তাহলে মৃত্যুই তার কাছে ভয়ঙ্কর মনে হয়। তুমি তো দেখেছ তোমার বন্ধুদের সাথে কি হয়েছে, কিন্তু তুমি যদি নিজের ইচ্ছায় যাও তাহলে সেই মৃত্যুই খুব সুন্দর মনে হবে। এই কথা শুনে ন্যানা বলে, না, আমি কখনোই এখান থেকে যাব না। আর এখানেই এই মুভিটি শেষ হয়। অর্থাৎ এই মুভির ২য় পার্ট আসতে চলেছে। তো বন্ধুরা, মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।